হ্যালো, আসসালামু আলাইকুম। দূরের মানুষজন কাছে থেকে দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচার কিন্তু কোষ রসায়ন অর্থাৎ সেল কেমিস্ট্রির ওপর। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা তোমাদের বলি, প্রত্যেক দিনই আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো কিন্তু পরিচালিত হচ্ছে মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট দ্বারা, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম ধরে ধরে দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে কিন্তু পড়ানো হবে। এবং তুমি যদি এখানে পড়ো তাহলে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাভার হয়ে যাবে, সাথে একাডেমিকও কাভার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কোষ রসায়ন। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো তোমরা কে কোথা থেকে তোমরা ক্লাস করছো একটু কমেন্ট করো, আমরা তোমাদের একটু দেখি কে ক্লাস করছো। তো আমরা আজকে পড়বো হচ্ছে কোষ রসায়ন। তো আজকে আমরা পড়বো হচ্ছে কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি। ওকে, তো সেল কেমিস্ট্রি, দেখো সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে কিন্তু পড়তে হবে, এবং এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় সড়ো এবং মনে থাকে না স্টুডেন্টের। তো আমরা এমন করে তোমাকে পড়াবো যে প্রত্যেকটা ইনফরমেশন তোমার ব্রেনে একদম গেঁথে যাবে। ঠিক আছে? তো আমরা যদি একটু শুরু করি, তো আমরা একটু নিচ দিকে যদি যাই, তো আমরা এই যে এখান থেকে দেখো কোষ রসায়ন যেটা পড়বো, তো আমরা একটু নিচ দিকে যাই। নিচ দিকে গেলে আমরা শুরু করবো যে আমরা কোর্সটুকু পড়বো। হ্যাঁ, তো এগুলো আমরা কিছু পড়বো না আপাতত, আমরা পড়বো হচ্ছে এখান থেকে। তো today's lecture will be conducted on carbohydrate. আমরা আজকে জানবো যে কার্বোহাইড্রেট জিনিসটা কি। দেখো, সাধারণ মানুষ, অর্ডিনারি মানুষ, ওরা জানবে যে কি কার্বোহাইড্রেট মানে হচ্ছে ভাত, আলু, রুটি। কিন্তু তুমি জানবা অ্যাজ মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাকে জানতে হবে যে কার্বোহাইড্রেট এর কেমিক্যাল নেচার কি, এ আসলে কি কেমিক্যাল দ্বারা তৈরি, এর মধ্যে রাসায়নিক প্রকৃতি কি আছে, এটা তোমাকে জানতে হবে। তো তুমি যদি এখানে আসো যে কার্বোহাইড্রেট আসলে কি, তো আমরা যদি একটু পড়ি যে কার্বোহাইড্রেট যদি কাউকে হইতে হয়, তাকে তিনটা কন্ডিশন ফুলফিল করতে হয়। নাম্বার ওয়ান, যে কার্বন, এ দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের রেশিও হইতে হবে 1:2:1। ক্লিয়ার? এবং নাম্বার টু কন্ডিশন হচ্ছে যে কি হইতে হবে, দেখো আমরা যে অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ হইতে হবে। এবং ওইচ গ্রুপ যেটা আছে, হাইড্রক্সিল গ্রুপ, এটা হইতে হবে পলি, মানে পলিহাইড্রক্সি হইতে হবে। অর্থাৎ মোর দেন 2 হাইড্রক্সি গ্রুপ থাকতে হবে, তাহলে আমরা তাকে বলবো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের তিনটা কন্ডিশন। নাম্বার ওয়ান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1 হইতে হবে, এবং অবশ্যই ওই যৌগে কি থাকতে হবে, অ্যালডিহাইড অথবা কিটোন থাকতে হবে। দেন অবশ্যই কি থাকতে হবে, পলিহাইড্রক্সি গ্রুপ থাকতে হবে, তাহলে তাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। এই তিনটা কন্ডিশনের একটাও যদি না থাকে তাহলে তাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না। ক্লিয়ার? এখন আমরা যদি আসি যে এই দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। এক্সাম্পল দিচ্ছে গ্লুকোজ। এই যে গ্লুকোজ দেখতেছো, দেখো C6H12O6, অর্থাৎ দেখো কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে যার ডাবল, অক্সিজেন আছে 6টা, দেখো 1:2:1। এটা কিন্তু কন্ডিশন মানছে। ভেরি গুড। এখন তবে অনেক যৌগ আছে যারা কি বলতো এমন অনুপাত না থাকলেও তারা কার্বোহাইড্রেট। ভেরি গুড, চমৎকার একটা কথা। যে দেখো, জগতের সবাই নিয়ম মানে না, দেখবে তুমি সমস্ত কিছু করেছ, তুমি চাকরি পাবা না। আবার কিছুই করে নাই, ও চাকরি পেয়ে বসে আছে। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে
আমরা তোমাদের বলতে চাচ্ছি যে সুক্রোজ দেখো এ রেশিওটা মানে নাই, কিন্তু কার্বোহাইড্রেট। হ্যাঁ, এরকমও হয়। দেখো এভরিথিং, সবকিছুর একটা কি আছে, ব্যতিক্রম আছে, তাই না? বলো, জগতের সবাই নিয়ম মানে না। মনে রাখতে হবে, জগতের সকল হলের নিয়ম মানে না। বুঝতে পারছো? তো জগতে এই সুক্রোজ ও রেশিও মানতেছে না, মানে 1:2:1 এই নিয়ম মানতেছে না, কিন্তু ও কার্বোহাইড্রেট। মনে রাখবা, সুক্রোজ হচ্ছে ক্লাসের সেই দুষ্ট ছেলেটা যে নিয়ম নীতি মানে না, কিন্তু ও নাম্বার পায় 100। সুক্রোজ কি বলতো? সেই দুষ্ট ছেলে, যে দুষ্ট ছেলে কোনো নিয়ম নীতি মানে না, তবুও সে নাম্বার কত পায়? 100। মানে হচ্ছে সুক্রোজ দুইটা জিনিস মানে না। নাম্বার ওয়ান হচ্ছে ও কার্বোহাইড্রেটের জন্য 1:2:1 এই নিয়মটা মানে না কার্বোহাইড্রেট হওয়ার জন্য। 2 নাম্বার হচ্ছে সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। ঠিক আছে, ডাইস্যাকারাইড, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। তো আমরা এই অধ্যায়ে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অল দ্য মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড গুলো রিডিউসিং সুগার, শুধুমাত্র সুক্রোজ ছাড়া। মানে সুক্রোজ কি নয়, রিডিউসিং সুগার নয়, অথচ সে একজন ডাইস্যাকারাইড। আবার আমি কি বলছি বলতো? সুক্রোজ হচ্ছে সেই দুষ্ট ছেলে যে নিয়ম নীতি মানে না, কিন্তু পরীক্ষায় কত পায়? 100 নাম্বার পায়। তো দেখো, এই যে সুক্রোজ, এর মিষ্টান্নতা বা আপেক্ষিক মিষ্টান্নতা অথবা রিলেটিভ সুইটনেস, এটার মান হচ্ছে 100। তাহলে সুক্রোজ থেকে 3টা কথা মনে রাখতে হবে। নাম্বার 1, এইটা কার্বোহাইড্রেটের যে রেশিও 1:2:1 এটা মানে না। সেকেন্ড, ইটস নট রিডিউসিং সুগার। থার্ড, এর আপেক্ষিক মিষ্টান্নতা বা রিলেটিভ সুইটনেস এর ভ্যালু 100। মাথায় রাখতে হবে, এগুলো পড়বো আমরা। আবার দেখো, এই অনুপাত মেনে আছে, কিন্তু কার্বোহাইড্রেট নয়, যেমন ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এর নিয়ম মেনে আছে। দেখো নিয়ম মেনে আছে, নিয়ম কোনটা মানছে? 1:2:1। দেখো তো এখানে নিয়ম মানছে না। দেখো হাইড্রোজেন কয়টা? এখানে 2টা, কার্বন একটা, অক্সিজেন একটা। আবার এখানেও সেম, কিন্তু এখানে একটা নিয়ম মানে নাই এরা। কোন নিয়মটা মানে নাই? এখানে কিন্তু পলিহাইড্রক্সি নাই, ওএইচ গ্রুপ কি নাই, ওএইচ গ্রুপ বেশি নাই, মানে পলি নাই, পলিহাইড্রক্সি নাই। এখানে দেখো ওএইচ গ্রুপ মাত্র একটা, তার মানে এখানেও পলিহাইড্রক্সি গ্রুপ নাই। এই জন্য ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড লিগালি কার্বোহাইড্রেট নয়। ঠিক আছে, কিন্তু সুক্রোজ কিন্তু আসলে সব নিয়ম নীতি, ধরো 1:2:1 নিয়ম মানে নাই, তারপরেও কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু ওর কিন্তু অন্যগুলো ঠিক আছে, পলিহাইড্রক্সি কিন্তু আছে। ওকে, তাহলে এটা একটু জানলাম। তাহলে কার্বোহাইড্রেট, তাহলে 1 সেকেন্ড আমরা একদম ক্লিয়ার করে দিচ্ছি। কার্বোহাইড্রেট হওয়ার জন্য 3টা কন্ডিশন লাগবে। নাম্বার 1, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই রেশিও হইতে হবে 1:2:1। কিন্তু জগতের সবাই নিয়ম মানে না। তেমনি সুক্রোজ হচ্ছে সেই সুশীল বাচ্চা, যে সুশীল বাচ্চা কোনো নিয়ম নীতি কোনো কিছু মানে না, তবুও সে কি 100তে 100। মানে সুক্রোজ যেটা কার্বোহাইড্রেটের রেশিও মানে না, তবুও সে কার্বোহাইড্রেট। এবং অল দ্য মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজ কিন্তু রিডিউসিং সুগার নয়, এবং সুক্রোজের রিলেটিভ সুইটনেসের ভ্যালু হচ্ছে 100। এটা কিন্তু তোমাকে পড়তে হবে। এবার যদি তোমরা আরেকটু নিচে আসো, তাহলে তোমরা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে, তাহলে এই যে এটা তোমরা একটু কার্বোহাইড্রেট ডেফিনেশনটা তোমরা একটু পড়ে ফেলতে পারো, যে কার্বোহাইড্রেট কি জিনিস, এটা কিন্তু তোমরা একটু পড়ে ফেলতে পারো যে কার্বোহাইড্রেট কি জিনিস। দেখো চমৎকার করে লেখা আছে যে সকল অ্যালডিহাইড এবং কিটোন জাতীয় যৌগে কতগুলো অ্যালডিহাইড। দেখো প্রথম হচ্ছে অ্যালডিহাইড হতে হবে অথবা কিটোন হতে হবে, এবং হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন করবে, তাদেরকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট। ওকে, এখন এই কার্বোহাইড্রেটের নাম দেখো, কার্বো মানে কি? কার্বো মানে হচ্ছে কার্বন, তাই না? আর হাইড্রেট মানে হচ্ছে জলায়ন। তো এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে কার্বনের জলায়ন। ওকে, এটা একটু বললাম। আর এখান থেকে আমাদের তেমন কোনো কিছু নাই। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে ধরো একটা গাছ, উদ্ভিদ,
উদ্ভিদটাকে তুমি কি করবা, একদম শুকনা করবা। শুকনো করলে তার 50 to 80%, 50 থেকে 80% হচ্ছে 50 এবং 50 থেকে 80% হচ্ছে কার্বোহাইড্রেট। এটা তোমাকে জানতে হবে যে একটা অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট, এটা একটু জানবা। এইবার যদি তুমি আরেকটু নিচে আসো তাহলে আমরা এটা তোমাকে দেখাচ্ছি এখানে। তাহলে আমরা তোমাদের কি বলেছি, কার্বোহাইড্রেট, টু বিগ কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট হওয়ার জন্য কি লাগবে বলতো? কার্বোহাইড্রেট হওয়ার জন্য তিনটা কন্ডিশন লাগবে। নাম্বার 1, কার্বন হাইড্রোজেন রেশিও, কার্বন হাইড্রোজেন অক্সিজেন রেশিও should be 1:2:1. Number 2, presence of aldehyde or ketone group. And number 3, it will be polyhydroxy. এখানে পলিহাইড্রক্সি গ্রুপের প্রেজেন্ট থাকতেই হবে, তাহলে সেটাকে আমরা বলবো কার্বোহাইড্রেট। নাও তোমরা যদি এখানে আসো তাহলে যেটা দেখতে পাবা সেটা হচ্ছে, দেখো এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের ক্যারেক্টার, ক্যারেক্টারিস্টিক্স। দেখো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য পড়বো আমরা, আবার কার্বোহাইড্রেটের কাজ পড়বো, বৈশিষ্ট্য এবং কাজ। বৈশিষ্ট্য কি দেখো, আমরা একটু যদি দেখি যে কার্বোহাইড্রেট দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে, আবার পাউডার জাতীয় হতে পারে। তো যেটা পাউডার সেটাকে আমরা কিন্তু অদানাদার বলতে পারি, তাই না? মানে দানাদার আবার অদানাদারও বলতে পারি। ওকে, তাহলে এখানে একটু লিখে রাখো, পাউডারকে আমরা অদানাদার বলবো। এবার আসো, এরা স্বাদে মিষ্টি হতে পারে, যেমন সুক্রোজ, সুক্রোজ মানে চিনি, তার মানে সুক্রোজ মিষ্টি। আবার এরা স্বাদহীন হতে পারে। এই স্বাদহীন কথাটাকে আমরা কিন্তু চমৎকার ভাবে লিখতে পারি অস্বাদ, মানে ভুল করে একটু লিখলাম যে এটাকে আমরা স্বাধীন না বলে বলবো অস্বাদ। এবার আসো, যখন আমরা তাপ প্রয়োগ করব, কার্বোহাইড্রেটকে তাপ প্রয়োগ করলে এটা হয়ে যায় অঙ্গার। এটা মনে রাখতে হবে, অঙ্গার মানে হচ্ছে কয়লা, অঙ্গার মানে হচ্ছে কয়লা। বুঝতে পেরেছ? এবার আসো, অধিকাংশ পানিতে অদ্রবণীয়। তাহলে দেখো এখানে মনে রাখবো যে কার্বোহাইড্রেট অধিকাংশ পানিতে কি অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড গুলো পানিতে দ্রবণীয়, এটা মনে রাখতে হবে। এবার আসো, এরা অ্যাসিডের সাথে মিশে যায় এবং তৈরি করে অ্যাস্টার, এবং এরা আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। এই যে 6টা বৈশিষ্ট্য কার্বোহাইড্রেটের, এইটা তোমার মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবা চিন্তা করো। আমি কিন্তু একটা জিনিস লিখেছি, সেটা কি বলতো? আমি লিখেছি যে অদানাদার কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য অদানাদার হবে, তারপরে কি হবে, দানাদারও হতে পারে। তাহলে আগে তুমি অদানাদার মনে রাখো, অদানাদার হতে পারে, দানাদারও হতে পারে, অস্বাদ হতে পারে, স্বাদযুক্ত হতে পারে। তারপরে মনে রাখবো কি, অদ্রবণীয়। সাধারণত এরা পানিতে কি অদ্রবণীয়, কিন্তু এরা পানিতে দ্রবণীয় হতে পারে। আবার দিয়ে আবার একটা মনে রাখবো যে এসিডের সাথে মিশে এরা অ্যাস্টার তৈরি করে, তাহলে পরে এরা কি করে অ্যাস্টার তৈরি করে। তারপরে আবার কি, আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। তাহলে আমরা একটু মনে রাখবো অ এ আ, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, যদি মনে রাখতে পারো ভালো। তাহলে অদানাদার, অস্বাদ, তারপর হচ্ছে অঙ্গার, ক্লিয়ার, তারপর হচ্ছে অ্যাস্টার তৈরি করবে, আলোক সক্রিয়। বোঝা গেছে কি? দেখো তোমার এই বৈশিষ্ট্যগুলো তোমাকে মনে রাখতে হবে, ক্লিয়ার? তুমি যদি ভুলে যাও তাহলে তো হবে না, তাই না? তো মনে রাখতে হবে। এখন যদি তোমরা এবার আসো, আমরা পড়বো হচ্ছে ফাংশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের আসলে কাজ কি, কার্বোহাইড্রেটের কাজগুলো আমরা পড়ব। তো কার্বোহাইড্রেটের কাজ যদি আমরা পড়তে যাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, এই দেখো যে কার্বোহাইড্রেটের কাজ কি। কার্বোহাইড্রেটের কাজ কি? তো কার্বোহাইড্রেটের কাজ তোমরা পড়ো, কিন্তু তোমরা ভুলে যাও যে কার্বোহাইড্রেটের কাজ আসলে কি কি পড়লাম, কিভাবে পড়লাম, তোমরা ভুলে যাও। তো কার্বোহাইড্রেটের কাজ যদি আমরা পড়তে চাই তাহলে দেখো কার্বোহাইড্রেটের কাজ কি। তো কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে, প্রথম কাজ সেটা কি, দেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। বুঝতে পেরেছ? দেখবে আমরা তো বাঙালি, এবং আমাদের যদি খিদে লাগে, ধরো সকালবেলা এখন বলতেছ মা আমার একটু খিদে লাগছে, মা কি বলবো তো, ভাত খা। তারপরে ধরো তুমি দুপুর বেলা বলতেছ যে মা আমার শরীরটা কেমন ভালো লাগতেছে না, কেন জানি কেমন কেমন লাগতেছে, বলবে ভাত খা। তো রাতের বেলা বলতেছ মা আমার তো মানে ঘুম আসতেছে না, বলবে তুই ভাত খা। এভরিথিং, সবকিছু কি বলতো, কার্বোহাইড্রেট। বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের মানে এতটাই আমরা কার্বোহাইড্রেট খাই, মানে কার্বোহাইড্রেট খেতে খেতে মানে কার্বোহাইড্রেট হয়ে গেছে পুরোটা, তাহলে বলো। তো আমরা বলতেছি যে কার্বোহাইড্রেট আসলে কাজ কি। কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, এবং জারিত হয়েও কি করে, শক্তি উৎপন্ন করে। ভেরি গুড। এবং এরা উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তারপরে দেখো, এরা হচ্ছে কার্বন কাঠামো প্রদান করে।
তাহলে উদ্ভিদ দেহের কি গঠন করে? উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো গঠন করে। 2 নাম্বার হচ্ছে প্রাণী দেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এই যে আমরা হাত মুভমেন্ট করতেছি, তো হাতের হাড্ডি যে জয়েন্ট আছে, এই জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকে, এই ফ্লুইড গুলোকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইড গুলো তৈরি করে হচ্ছে আসলে কার্বোহাইড্রেট। এবং আসো উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে এবং ক্যালভিন চক্র, ক্রিব চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বুঝতে পারছো? এখন আসো আমরা এই যে 6টা বৈশিষ্ট্য আমরা পড়লাম, এর পরেও আমরা কিছু বৈশিষ্ট্য পড়বো। এখন এই যে তোমরা পড়বা, কিন্তু এখানে একটা পড়ার একটা ট্রিক্স আছে। কারণ দেখো তোমার তোমাকে এত ইনফরমেশন পড়তে হবে, এত ইনফরমেশন জানতে হবে, তো তোমার মাথায় এগুলো থাকবে না। বুঝতে পারছো? তোমাকে একটু একটু টেকনিক হইতে হবে, মানে একটু মাথায় ট্রিক্স আনতে হবে যে এটা কিছু কিভাবে মনে রাখা যায়। দেখো আমি মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে সবসময় একটা কথা বলি যে তুমি প্রথমে বইয়ের প্রত্যেকটা ইনফরমেশন পড়বা, তো পড়লে শুধু হবে না, পড়াটাকে আবার কি করতে হবে, তোমাকে বুঝতে হবে আসলে ব্যাপারটা কি বলতেছে। তারপরে তুমি বুঝলা, বোঝার পরে বোঝা দিয়েও হবে না, তারপরে তোমাকে বলতে হবে যে আসলে এটাকে আমি মনে রাখবো কিভাবে। কারণ ধরো তুমি পড়লা, বুঝলা, কিন্তু তোমার মনে নাই, তুমি কি এখন বলতে পারবা ভাই আমি আসলে পড়াটা জানি, পড়াটা বুঝি, কিন্তু আমার পরীক্ষার হলে মনে ছিল না, আমাকে মেডিকেলে চান্স দেন, তোমাকে কি দিবে? দিবে না। তো পড়াটাকে তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। শুধু মনে রাখলেই হবে না, এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে সঠিক অপশনটা দাগিয়ে আসতে হবে। বুঝতে পেরেছ? তারপরে তুমি চান্স পাবা, তার আগে কিন্তু পাবা না। বুঝতে পারছো? এই জন্য পড়াটাকে একটু মনে রাখতে হবে। তো মনে রাখার একটু বুদ্ধি আছে, একটু গল্প আছে, একটু টেকনিক আছে। ব্যাপারটা দেখো, কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের বাংলা কি বলতো? কার্বোহাইড্রেটের বাংলা কি বলো? কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা, তাই তো? আমরা এখানে লিখলাম যে এটা মানে হচ্ছে শর্করা, তাই তো? কার্বোহাইড্রেটের বাংলা শর্করা, এটা আমরা সবাই জানি। তাহলে শর্করা, এই শর্করাটাকে একটু এইভাবেও লেখা যায় না, বলো? ভুল করে আমরা লিখবো এই যে শর্করা, দন্ত সদে লিখবো। সমস্যা আছে তোমার? হ্যাঁ, শর্করা তো শর্করাই না, এভাবে লিখবো। দেখো পৃথিবীতে অনেক মানুষ পৃথিবীর উপকার করতে গিয়ে পৃথিবীকে সাইজ করে দিছে। বুঝতে পারছো? আবার অনেক মানুষ পৃথিবীতে ভুল করতে গিয়ে ভুল করে পৃথিবীর জন্য ফুল এনে দিয়েছে। বুঝতে পারছো? তাই পৃথিবীর কোনো মানুষ ভুল করলেই যে আমি তাকে গালি দিব এরকম না, সে আসলে পৃথিবীর জন্য চমৎকার কাজ করতে পারে। বুঝতে পারছো? আবার দেখো পৃথিবীর জন্য আগে মনে করছে ভালো উপকার করব, তো উপকার করতে গিয়ে এমন একটা জিনিস বানাইছে যেটা পৃথিবীর মানুষের জীবন নাশের কারণ। বুঝতে পারছো? আবার দেখো একজন মানুষ যে কি করছে, ল্যাবে একটা পেট্রি ডিস্ক ও কি করছে, ভুলে ফ্রিজে না রেখে চলে গেছে, পরবর্তীতে ওখান থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? তো দেখো ভুল মাঝে মাঝে কি হয়ে যায়, ভুল হয়ে যায় জীবনের জন্য। ঠিক আছে? তো আমরা এই যে শর্করা, এই শর্করাটাকে আমরা একটু এইভাবে লিখলাম। এখন এই শর্করার স থেকে মনে রাখবা, এই যে এর কাজ হচ্ছে কি বলতো, শক্তি উৎপন্ন করে, মানে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। ক্লিয়ার? তারপরে দেখো স দিয়ে মনে রাখবে, এই যে দন্ত স দিয়ে এবার মনে রাখবা কি বলতো, এরা হচ্ছে সাপোর্টিং টিস্যু। এই দেখো সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। বুঝতে পারছো? এই দেখো সাপোর্টিং টিস্যুর গাঠনিক হিসেবে কাজ করে। তারপরে ক দিয়ে মনে রাখবা কি বলতো, দেখো এরা কার্বন স্কেলেটন গঠন করে, মানে কার্বন কাঠামো গঠন করে। ঠিক আছে? তারপরে স দিয়ে আবার মনে রাখবা কি বলতো, এই যে সন্ধিস্থলে, দেখো সন্ধিস্থলে কি হিসেবে কাজ করে, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আবার স দিয়ে মনে রাখবা কি বলতো, সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে উদ্ভিদে। তারপরে ক দিয়ে মনে রাখবা কি বলতো, কেলভিন চক্রে, ক্রেব চক্রে, গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট কি করে, সক্রিয়ভাবে পার্টিসিপেট করে। তোমরা কিভাবে চিন্তা করছো যে এই বিষয়টা খালি শুধুমাত্র কার্বোহাইড্রেটের বাংলা শর্করা থেকেই পুরো ফাংশনটা মনে রাখা যায়, যে শক্তি, তারপরে সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, তারপরে হচ্ছে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে, কার্বন স্কেলেটন গঠন করে, কেলভিন চক্র, ক্রেব চক্রে পার্টিসিপেট করে। দেখো এই নাম থেকেই কিন্তু এই কার্বোহাইড্রেটের টোটাল বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। এখন যদি তুমি একটু নিচে যাও, তাহলে আরো কিছু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। কি বৈশিষ্ট্য? চলো আমরা একটু দেখি যে কি কি বৈশিষ্ট্য আছে। আর দেখো আমরা যদি একটু দেখি, এই দেখো বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে।
ক দিয়ে একটা বেলা কোএনজাইম হিসেবে কাজ করে। ভেরি গুড। এবার আসো ছ দিয়ে মনে রাখবা সেলুলোজ। যখন সেলুলোজ মনে থাকবে হেমিসেলুলোজ, কাইটিন, পেপটিন, এগুলো কার্বোহাইড্রেটের কোষ প্রাচীরের প্রধান উপাদান। ভেরি গুড, এটাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই কয়টা যদি মনে রাখো তাহলে আর তোমাকে মনে রাখতে হবে না, বুঝতে পারছো? এগুলোই মেইন। তারপরে দেখো নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হচ্ছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ অথবা পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, বিস্তারিত পড়াশোনা করবো। এগুলো জাস্ট একটু রিডিং করলাম। তাহলে আমরা পুরোটা মনে রাখলাম কিভাবে? আমরা মনে রাখলাম হচ্ছে শর্করা। শর্করা বানানটা দেখেছো? বানানটা কিন্তু ভুল করেছি, তাই না বলো? এই ভুলই তোমার ফুল হয়ে যাবে জীবনের জন্য। তোমার জীবনের জন্য কি হয়ে যাবে? ফুলই হয়ে যাবে। হ্যাঁ, তো ফুল হচ্ছে তুমি আমার জীবনে ফুলের মতো নরম, আবার তুমি আমার জীবনে কাঁটার মতো নীরব আঘাত। ওকে, যাও তোমাদেরকে একটা সুন্দর কবিতার লাইন শুনিয়ে দিলাম। এখন দেখো ভুল থেকে একটু কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ভুল শেখানো। তো আমরা গত 2 দিন থেকে যে মানে একটা ছেলে, ও আসলে আমার জুনিয়র, মানে জুনিয়র বলতে অনেক ছোট মনে হয়। তো এরা হচ্ছে মানে এসএসসি লেভেলে যে শেখায়, তো প্রচুর ভুল শেখাচ্ছে, প্রচুর ভুল, মানে আসলে গ্রোস মিস্টেক। তো গ্রোস মিস্টেক করলে আসলে সমস্যা। এখন এসএসসি লেভেলে ওইরকম করে ভালো কেউ পড়ায় না। ধরো এসএসসি লেভেলের সিলেবাসটা এতটাই কম, এতটাই সহজ যে ওটা আসলে কি পড়াবো আমরা, বুঝতে পারছো? যে এটাকে আমরা কি পড়াবো? তো আমরা সাধারণত আমরা তো ক্লাস নিই সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে। এবং মানে ধরো আর হচ্ছে মানে ধরো যারা মেডিকেল স্টুডেন্ট, বুয়েট, এরা আসলে খুবই ব্যস্ত থাকে। মনে করো আমরা আসলে খুবই ব্যস্ত থাকি। তো আমরা এসএসসি লেভেলের জন্য আসলে কোনো কিছু মানে করতে পারি না, তাই না? আর এখন কি হয়েছে, ধরো আমাদের লেভেলে মানে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা যারা লেকচার দিই, তো লেকচার দেওয়ার জন্য তোমার একটা ডিপ নলেজ লাগবে, তোমার ওই বিষয়ের ওপর দক্ষতা লাগবে, এবং তুমি যে এতগুলো মানুষকে তুমি পড়াচ্ছ, তাহলে তোমাকে সঠিকটা পড়াতে হবে। বোঝা গেছে কি? এই যে আমরা তোমাদের সামনে এই যে লেকচার দিচ্ছি না, এই যে পড়াচ্ছি, তোমার মনে হতে পারে যে ভাই আরে এটা পড়ানো আর কি কাজ, তোমাকে জাস্ট দাঁড় করে দিই, তুমি খেয়ে পড়াবে, রিডিং পড়ায় চলে যাবা। হ্যাঁ, এরকম না। পড়ানোটা হচ্ছে একটা আর্ট। তুমি অনেক ভালো স্টুডেন্ট হয়েও ভালো পড়াতে না পারো, মানে সমস্যা নাই, তুমি নাই পড়াতে পারো, কিন্তু খারাপ স্টুডেন্ট যদি হয় কেউ, তাহলে ও ভালো তো পড়াতে পারবে না, 100% শিওর। তো ভালো, আগে তুমি যদি ভালো পড়াতে চাও, তাহলে তোমাকে আগে ভালো স্টুডেন্ট হতে হবে, বুঝতে পারছো? তারপর এখন ধরো তোমার জ্ঞান যদি অর্ধেক হয়, তাহলে আসলে না পড়ানোই ভালো, কারণ হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স। বুঝতে পারছো? মানে রুগী যদি তুমি হাফ নলেজ নিয়ে ডাক্তার হও, তাহলে কি হবে বলতো? আল্লাহর মাথা আল্লাহর কাছে পাঠিয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে এটা কিন্তু আমরা পড়ে ফেলছি যে শক্তির প্রধান হিসেবে কাজ করবে, তারপরে কি বলো, তারপর সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করবে, কার্বন স্প্লিটার হিসেবে কাজ করবে, ক্রেব চক্র, তারপর হচ্ছে ক্রেব চক্র, কেলভিন চক্রে পার্টিসিপেট করবে, কোএনজাইম তৈরি করবে, তারপরে কি করবে, সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করবে। সহজ, দেখো এখন তোমরা পারবা, সেলুলোজ তৈরি করবে, এখন তোমরা পারবা। এখন আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কি, একটু নিচে যদি আসে সেটা আমরা বলবো হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে যদি আমরা একটু ক্লাসিফাই করি, যে কার্বোহাইড্রেটকে কিভাবে ক্লাসিফিকেশন করা যায়, তো কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন যদি আমরা করি, তাহলে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। দেখো, স্বাদের ভিত্তিতে, রাসায়নিক গঠনের ভিত্তিতে ভাগ করা যায়, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে ভাগ করা যায়। তো স্বাদের ভিত্তিতে যদি ভাগ করা যায়, কিছু কার্বোহাইড্রেট আছে মিষ্টি, সেগুলোকে আমরা বলি সুগার, আর কিছু আছে আর কোনো টেস্টই নাই, ওকে আমরা বলছি নন সুগার। বুঝতে পারছো? আবার আসো বিজারণ ক্ষমতার উপর, মানে রিডিউসিং সুগারের উপর ভিত্তি করে, একটা হচ্ছে রিডিউস করে, রিডিউসিং সুগার, আর একটা রিডিউস করে না, এই জন্য আমরা বলছি নন রিডিউসিং সুগার। বুঝতে পারছো? এবার আসো রাসায়নিক অণুর উপর ভিত্তি করে। তো রাসায়নিক অণুর উপর ভিত্তি করে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড, একটা পলিস্যাকারাইড। ঠিক আছে? তো মনোস্যাকারাইড কোনগুলা? যেগুলোর হচ্ছে কি, যেগুলো একটা মানে মনোস্যাকারাইড, মানে কি যাদের কি থাকবে, আলটিমেটলি যাদের কার্বোহাইড্রেট লেভেলে মনোস্যাকারাইড মানে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে, একক হিসেবে কাজ করবে, মানে যাকে আদ্র বিশ্লেষণ করলে মনোস্যাকারাইড গুলো কি, যাকে আমরা যদি হাইড্রোলাইসিস করি, ওর চাইতে সরল আর পাওয়া সম্ভব নয়।
তাকে আমরা বলবো হচ্ছে কি মনোস্যাকারাইড। ক্লিয়ার? তো মনোস্যাকারাইড গুলো যদি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, দেখো যদি কার্বন একটা থাকে তাকে আমরা বলি ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এগুলো কিন্তু মনোস্যাকারাইড। এখন আসো এই যে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড গুলো যদি দেখো, ডাইস্যাকারাইড গুলো দেখো সুক্রোজ, সেলোবায়োজ এবং ম্যালটোস। ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে এইটা আমাদের মনে রাখতে হবে যে ডাইস্যাকারাইড কোনগুলো। তাহলে দেখো সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোস, আর একটা আছে সেটা হচ্ছে ল্যাকটোস। কেন ডাইস্যাকারাইড? কারণ দুইটা মনোস্যাকারাইড মিলে যে স্যাকারাইড তৈরি হয়েছে তার নাম হচ্ছে ডাইস্যাকারাইড। তো এই যে ডাইস্যাকারাইড, তো ডাইস্যাকারাইডটা আমরা মনে রাখি এইভাবে, আমরা মনে রাখি মশলা। মশলা মানে কি? ম দিয়ে মনে রাখি হচ্ছে ম্যালটোস, স দিয়ে মনে রাখি হচ্ছে সেলোবায়োজ, সুক্রোজ এবং ল দিয়ে মনে রাখি হচ্ছে ল্যাকটোস। এবার আসো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড নিয়ে আমরা পড়াশোনা করব। পলিস্যাকারাইড দুই প্রকার, গঠন সহায়ক আর হচ্ছে সঞ্চিত, যেগুলো বডি গঠন করে। দেখো কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে কিন্তু সেলুলোজ, এটা কিন্তু একটা পলিস্যাকারাইড। আবার পেকটিন। এবার আসো সঞ্চিত পদার্থ, স্টার্চ এবং শ্বেতসার এবং গ্লাইকোজেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। এখানে এত টেনশন করার কিছু নাই, আমরা এগুলো নিয়ে একদম বিস্তারিত পড়াশোনা করব। সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ওকে, এখন তোমরা যদি আরেকটু নিচে আসো তাহলে এইখান থেকে দেখো, আমরা এই যে ওখান থেকে একটু জাস্ট একটু এমনিতেই ক্লাসিফাই করলাম। হ্যাঁ, এখন আমরা বিস্তারিত পড়াশোনা করবো। যেমন ধরো যে স্বাদের উপর ভিত্তি করে, দেখো বলছে যে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সুগার। তো সুগার গুলো কি হবে? মিষ্টি, মিষ্টি দানাদার এবং পানিতে কি যেটা দানাদার সেটা হচ্ছে মিষ্টির পানি দানাদার এবং পানিতে দ্রবণীয়। চিন্তা করো কিসের উপর? মনে করো গ্লুকোজ। গ্লুকোজ খাইতে কিরকম লাগে? খাইতে লাগে টেস্টি, মানে মিষ্টি লাগে। তাহলে হচ্ছে সুগার, এটা কি মিষ্টি, অদানাদার এবং পানিতে কি দ্রবণীয়, যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এবং নন সুগার তার মানে কি? এরা স্বাদে কি নয়? মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে কি অদ্রবণীয়, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলা কি? এইগুলো হচ্ছে নন সুগার। দেখো এই যে যেগুলো লিখলাম স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো কিন্তু সবগুলো পলিস্যাকারাইড। মনে রাখতে হয় পলিস্যাকারাইড গুলো পানিতে দ্রবণীয় নয় এবং এটা স্বাদে মিষ্টিও নয়। ক্লিয়ার? তাহলে স্টার্চ, দেখো এখন গাছের কোষ প্রাচীর দেখি তোমার স্বাদে মিষ্টি হবে? চাউল, স্টার্চ, মিষ্টি মিষ্টি হবে না। গ্লাইকোজেন মিষ্টি হবে? হবে না। ওকে, এবার তাহলে এটা তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে যে রাসায়নিক গঠন অনুর ভিত্তিতে কার্বোহাইড্রেট প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? এখন কথা হচ্ছে তোমরা বই কিন্তু দাগাচ্ছ না, বই দাগাও। প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে দাগাতে হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে পড়তে হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে মাথায় নিয়ে রাখতে হবে। ব্যাপারটা দেখো যে এই যে রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট 4 প্রকার, একটা হচ্ছে তার মনোস্যাকারাইড। আমরা কাকে মনোস্যাকারাইড বলতেছি সেটা আমরা পড়াশোনা করব। তার আগে দেখো এই যে আরেকটা হচ্ছে ডাইস্যাকারাইড, আরেকটা হচ্ছে অলিগোস্যাকারাইড এবং আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। এখন আমরা যদি পড়ি যে এই যে মনোস্যাকারাইড যেটা আমরা পড়তেছি, তো এই মনোস্যাকারাইড আমরা কাকে বলছি? যদি কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, তাকে আমরা বলতেছি কি মনোস্যাকারাইড। মানে একদম দেখো এইভাবে চিন্তা করো যে যে দেখো যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে মানে ভাঙলে আর কোনো কি পাওয়া যায় না, সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, সেগুলোই কি মনোস্যাকারাইড। মানে ওই হচ্ছে বংশের শেষ প্রদীপ, বুঝতে পারছো? আর কেউ নাই, তাকে আমরা কি বলতেছি মনোস্যাকারাইড। তাহলে তাহলে অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে হয়ে কি করবে? পলিস্যাকারাইড গঠন করবে। আর দুইটা মনোস্যাকারাইড একসাথে গঠন করে দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে কি গঠন করবে? ডাইস্যাকারাইড। আর হচ্ছে 3 থেকে 9টা, যদি 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে হয় তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। আর মোর দেন 10 মনোস্যাকারাইড একসাথে হয়ে গেলে তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। ক্লিয়ার? 1 সেকেন্ড। মনোস্যাকারাইড একদম একদম সরল কার্বোহাইড্রেট। ক্লিয়ার? দুইটা মনোস্যাকারাইড একসাথে হলে তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে হলে তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড এবং মোর দেন 10 হলে তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। ক্লিয়ার? এবং দিস ইজ দ্য বিল্ডিং ব্লক, বিল্ডিং ইউনিট অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের বিল্ডিং ইউনিটকে আমরা বলছি হচ্ছে মনোস্যাকারাইডকে বলছি। এবং আমরা কিন্তু বলছি এই মনোস্যাকারাইড একটা কি থাকবে? ফ্রি, মুক্ত অ্যালডিহাইড গ্রুপ থাকবে অথবা কিটোন গ্রুপ থাকবে।
ওকে, এবং আমরা বলেছি একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, না হলে তো কার্বোহাইড্রেট হবেই না। এবং মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কিন্তু 3 থেকে 10। এখন আসো আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো অলিগোস্যাকারাইড এবং মনোস্যাকারাইডের 3 থেকে 10 এর মধ্যে একটা ঘাপলা তোমাদের লাগে। ঘাপলাটা কি? ঘাপলাটা হচ্ছে তোমরা মনে করো যে ভাই অলিগোস্যাকারাইডে কি থাকবে, 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে, আর মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকবে 3 থেকে 10টা। বুঝতে পারছো? মানে অলিগোস্যাকারাইড হচ্ছে এই যে মনোস্যাকারাইড আছে না, এরকম 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে হয়ে অলিগোস্যাকারাইড গঠন করবে। আর মনোস্যাকারাইডে যে কার্বন সংখ্যা 3 হতে পারে, 4 থেকে 10 পর্যন্ত হতে পারে। বুঝতে পারছো? এইটার সাথে এটা কিন্তু মিলাবা না। ওকে ওকে, তাহলে দেখো তো কার্বন সংখ্যা অনুযায়ী ট্রায়োস, 4 কার্বন বিশিষ্ট টেট্রাস, 5 কার্বন বিশিষ্ট পেন্টোস, এইগুলো নিয়েও আমরা কি করব, পড়াশোনা করব। তাহলে যদি এইবার এখানে আসো, একটু নিচের দিকে আসো। কি রে জানা গে? ও আচ্ছা, ওকে। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা আছে। আমরা তোমাকে বলেছিলাম যে সুক্রোজ হচ্ছে সেই সুশীল, বাঙ্গু সুশীল। বাঙ্গু সুশীলরা কি মনে করে বলতো? বাঙ্গু সুশীলরা মনে করে যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে খারাপ লোক এবং কাজী নজরুল হচ্ছে বলতো কি ভালো লোক। তোমরা কি জানো? কারণ কাজী নজরুল ইসলামের নামের শেষে কি আছে? ইসলাম আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের নামের শেষে কি আছে? ঠাকুর আছে। এবং তাকে মানুষ কি মনে করে? হিন্দু মনে করে। আসলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুই নয়, সে অন্য একটা ধর্মের, ব্রাহ্মী ধর্মের। বুঝতে পারছো? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করে সে হচ্ছে ভিনদেশী, মানে সে ভারতে, মানে বর্তমান যেটা আছে। তো কাজী নজরুল কি বাংলাদেশি নাকি রে? বাংলাদেশের মানুষ কাজী নজরুল থেকে না। হ্যাঁ, তো দেখো কাজী নজরুল আমরা কি মনে করি বলতো? রবীন্দ্রনাথকে মনে করি হচ্ছে কি খারাপ লোক, আবার কাজী নজরুলকে মনে করি ভালো লোক। কেন? কারণ ওর নামে শেষে কি আছে? ইসলাম আছে। অথচ কাজী নজরুল যেমন গজল লিখেছে, তেমন আবার মা কালীকে নিয়ে শ্যামা সঙ্গীত লিখেছে। কাজী নজরুল ওর যে ওয়াইফ ছিল, সে ছিল একজন হিন্দু, প্রমীলা দেবী। এবং কাজী নজরুল ছিল আসলে অসাম্প্রদায়িক মানুষ। তার সন্তানের নাম রাখছে কি জানো? কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ। হ্যাঁ, ভাঙ্গু সুশীল। তো এই শুক্র হচ্ছে কি বলতো? শুক্র হচ্ছে সেই সুশীল যে কি করে না বলতো, যে নিয়ম নীতি মানে না। কি মানে না? নিয়ম নীতি মানে না। ও কার্বোহাইড্রেট নিয়ম মানে না, কিন্তু ও কি? ও কার্বোহাইড্রেট, ও রিডিউসিং সুগার নয়। অথচ অল দ্য মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট কি? সুক্রোজ। এখন আমরা যদি একটু এদিকে আসি, যে এই দেখো মনোস্যাকারাইড গুলোর অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপ এগুলো ফ্রি থাকে। দেখো এটা একটা মনোস্যাকারাইডের একটা এক্সাম্পল। ওকে, এখন এই মনোস্যাকারাইড গুলো দেখো তো, এই যে অ্যালডিহাইড এটা ফ্রি আছে না? আবার এই দেখো কিটোন, এটা ফ্রি আছে না? ফ্রি আছে। এটা কি কারোর সাথে বন্ড করছে? কারোর সাথে জয়েন করছে? জয়েন করে নাই। তাহলে মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপ কি থাকে? ফ্রি থাকে। এরা বিজারক হিসাবে, পদার্থ হিসাবে কি করে? কাজ করে। কাজেই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ কার্বোহাইড্রেটকে কি বলা হয়? রিডিউসিং সুগার বলা হয়। ঠিক আছে, এখন আসো বেনোডিক দ্রবণে। বেনোডিক দ্রবণের নাম হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড। এবং উক্ত সুগারে এই যে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যদি তুমি কি করো? অ্যাড করো, তাহলে কিউপ্রাস অক্সাইড তৈরি করবে। এটা লাল বর্ণের পদক্ষেপ দিবে। এটাও একটু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ট্রায়োস। তো ট্রায়োসের ক্ষেত্রে দেখো, ট্রায়োসের ক্ষেত্রে কার্বন সংখ্যা কত বলো তো? 3টা থাকবে। 3 কার্বন বিশিষ্ট হবে। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলছি ট্রায়োস। এখন কথা হচ্ছে আমাদের এখান থেকে কি লাগবে? আমাদের এখান থেকে লাগবে উদাহরণ, যে ট্রায়োসের উদাহরণ কি? ট্রায়োসের উদাহরণ হচ্ছে গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। বুঝতে পারছো? শুধুমাত্র এটা বললেই হবে। তাহলে দেখো গ্লিসারলডিহাইড, অ্যালডিহাইড, তার মানে যদি অ্যালডিহাইড গ্রুপ, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন এটা কিটোন গ্রুপ। এটা মনে রাখবা কিভাবে? এটা এইভাবে মনে রাখবা যে ট্রায়োস মানে কি বলতো? 3 কার্বন আছে। এখন আমাকে একটা কথা বলো তো, বাংলা ব্যঞ্জন বর্ণে গ, এই যে গ শব্দটা, গ বর্ণটা, গ বর্ণটা কিন্তু 3 নম্বরে থাকে। তাহলে 3 দেখে মনে রাখবা গ। গ মানে হচ্ছে গ্লিসারলডিহাইড। গ মানে হচ্ছে এই যে সেই গ্লিসারলডিহাইড। বুঝতে পারছো? এটা মনে রাখবা। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, আল্লাহর রাস্তে মনে রাখো,
মনে রাখতে হবে। ঠিক আছে, এখন যদি তোমরা আরেকটু নিচের দিকে যাও তাহলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে আমাদের এই দেখো, এবার আসো, তাহলে দেখো এটা কিন্তু রিডিউসিং সুগার হবে। আমরা বলেছি যে অল দ্য মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। তাহলে এগুলো যেহেতু মনোস্যাকারাইড তাহলে এগুলো সবগুলো কি হবে, রিডিউসিং সুগার হবে। তাহলে এগুলো তোমাদেরকে আর বলতে হচ্ছে না, যেগুলো অবশ্যই রিডিউসিং সুগার হবে। ওকে, বিজারক শর্করা হবে। এখন কথা হচ্ছে আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে টেট্রোস। তাহলে টেট্রোস মানে কি, 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলবো টেট্রোস। ভেরি গুড। আমাদের আসলে এখান থেকে কি লাগবে, এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে টেট্রোসের এক্সাম্পল কি। তোমাদের ভর্তি পরীক্ষায় আসলে এক্সাম্পল আসবে। এক্সাম্পলটা কি টেট্রোসের? টেট্রোসের এক্সাম্পল হচ্ছে ইথ্রোস। আর এটা হচ্ছে টেট্রো, আর একটা হচ্ছে এল্ডোস শর্করা, আর ইথ্রোলোজ হচ্ছে কিটোন শর্করা। ক্লিয়ার? তো যখন এটা পড়বা তোমরা এইভাবে পড়বা, এইভাবে পড়বা। কিভাবে পড়বা? পড়বা হচ্ছে এরকম করে, টেট্রোস ইরিথ্রোস, টেট্রোস ইরিথ্রোস, এইভাবে মিলিয়ে পড়বা। ঠিক আছে, টেট্রোস ইরিথ্রোস। বোঝা গেছে কি? এইভাবে কি করবা, পড়বা। এবার আসো আমরা টেট্রোস থেকে যদি এভাবে ভুলে যাও তাহলে মনে রাখবা ট্রাই। ট্রাই মানে হচ্ছে ই থেকে মনে রাখবা, টি দিয়ে মনে রাখবা টেট্রোস, ই দিয়ে মনে রাখবা ইথ্রোস। এবার আসো তাহলে এরাও কি করবে বলতো? এরাও কি করবে? এরাও হচ্ছে রিডিউসিং সুগার হিসেবে কাজ করবে। এবং এই ইথ্রোসের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে ক্যালভিন চক্রে এর ভূমিকা আছে। এটা একটু মনে রাখবা যে ক্যালভিন চক্রে এর কি আছে, ভূমিকা আছে। এবার যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পেন্টোস। পেন্টোস, হ্যাঁ দেখো পেন্টোস, পেন্টোস কি, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলছি কি, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলতেছি পেন্টোস। এখন এর উদাহরণগুলো কি কি আছে? জাইলোজ, রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস। এগুলো হচ্ছে কি অ্যালডোস শর্করা। এবং রাইবুলোস, এই যে রাইবুলোস এবং জাইলুলোস, এইগুলো আবার কি বলতো, এগুলো হচ্ছে কিটোস শর্করা। মানে জাইলোস এটা হচ্ছে অ্যালডোস, এটার কিটোন ফর্ম হচ্ছে জাইলুলোস। আবার রাইবোস, এটার কিটোন ফর্ম হচ্ছে রাইবুলোস। ক্লিয়ার? এখন পেন্টোস শর্করা কি কি আছে আমাদের এটা মনে রাখতে হবে। আমরা এটাকে এইভাবে মনে রাখি। মনে রাখি কিভাবে? আমরা মনে রাখি এইভাবে যে রিয়া, রিয়া একটা মেয়ে, তো রিয়া যায় রাবি। কোথায় যায়? রাবিতে যায়। হ্যাঁ, রাবিতে। রিয়া যায় কোথায়? রাবিতে। বুঝতে পারছো কেন যায় রাবিতে? দেখবা কোন একটা প্রোগ্রাম, কোথাও কোন একটা পয়লা বৈশাখ কিংবা কোন একটা মনে করো স্বাধীনতা দিবস, কোন একটা প্রোগ্রাম, ছেলে মেয়েরা সাজুগুজু করে চলে যাও রাবিতে। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এখন আসো তাহলে পেন্টোস শর্করা আমরা মনে রাখবো কি, রিয়া যায় রাবিতে। মানে কি, রিয়া থেকে মনে রাখতে হবে কি বলতো, রাইবোস। যায় থেকে মনে রাখবা জাইলোস। তো জাইলোস তো কিটোন অ্যালডোস ফর্ম, এটাকে যদি কিটোজ বানাতে হবে জাইলোলোস। রাইবোসকে যদি কিটোন বানাতে হবে রাইবুলোস। আর রাবি থেকে মনে রাখবা কি, যায় থেকে মনে রাখবা কি জাইলোলোস গেল। এবার হচ্ছে রাবি থেকে মনে রাখবা কি রাইবুলোস। ওকে, এবার আসো আমরা যদি বলি যে কিরে, সরি রাবিতে না, এটা হবে আরবে। একটু ভুল হয়েছে, এখানে হবে কি রিয়া যায় কোথায়, আরবে। হ্যাঁ, এখানে হলো আরবে। রিয়া যায় কোথায়, আরবে। আরব থেকে মনে রাখবে অ্যারাবিনোস। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু মনে রাখবে যে রিয়া যায় আরবে, মানে রিয়া থেকে রাইবোস, যায় থেকে জাইলোস, এবং আরব থেকে কি রাইবোস। আর রাইবোস যখন মনে রাখবে সাথে এটাকে মনে রাখতে হবে ডিঅক্সিরাইবোস। ঠিক আছে, রাইবোস ডিঅক্সিরাইবোস। এখন আসো আমরা যদি একটু রাইবোস নিয়ে পড়াশোনা করি। এই যে রাইবোস, এটার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজটা আমরা পড়বো যে এটা কেন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে 5 কার্বন বিশিষ্ট পেন্টোস সুগার। ভেরি গুড। এবং এটাকে আবিষ্কার করতে হচ্ছে ইমিল ফিশার। এটাও গুড। এবার আসো এটি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই দেখো এটা আরএনএ ফর্মেশন করে। কি ফর্মেশন করে? আরএনএ ফর্মেশন করে। এবং এটা দেখো এখানে দেখো এটাকে এলডোপেন্টাস বলা হয়। রাইবোস শর্করার গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস এবং এরা গাঢ় স্থলের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। বুঝতে পারছো? তাহলে এই যে পুরো বৈশিষ্ট্য, এই যে রাইবোসের যে গুরুত্বপূর্ণ দিক, এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। এটা কিভাবে মনে রাখবা? এটা তুমি এইভাবে মনে রাখবা যে রাইবোস, এই রাইবোস জিনিসটা কয় কার্বন বিশিষ্ট বলো তো? 5 কিনা 5 কার্বন কিনা বলো? 5। তো এই 5 থেকে মনে রাখবা যে রাইবোস মানে কি 5 কার্বন বিশিষ্ট। ভেরি গুড। তো 5 থেকে মনে রাখবা এটাকে আবিষ্কার করতে হচ্ছে ফিশার। এবং এর থেকে 5 থেকে মনে রাখবা এটার গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস।
এবং আরেকটা কথা মনে রাখবা, এরা HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড। তাহলে প্রথমে রাইবোসে যাবা, রাইবোস মানে মাথায় আসতে হবে কি বলতো, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এবং 5 কার্বন বিশিষ্ট থেকে মনে রাখতে হবে 5 থেকে কি মনে রাখবো, 5 মানে 5 কার্বন বিশিষ্ট, ভেরি গুড, 5 কার্বন। এবং 5 থেকে মনে রাখবা, 5 থেকে মনে রাখবা আবিষ্কার করছে ফিশার, এবং এটার গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা HCl এর সাথে বিক্রিয়া করে ফারফিউরাল, এফ দিয়ে কিন্তু ফ দিয়ে কিন্তু ফারফিউরাল, হ্যাঁ, ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। বোঝা গেছে কি? এবং আরএনএ তে কেবলমাত্র রাইবোজ সুগারই কি করে, নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইড অংশগ্রহণ করে। ঠিক আছে, এটা তোমরা মানে জানো, এটা তোমরা প্রথম অধ্যায়ে এটা পড়েছো। এখন আমি যদি আরেকটু নিচে যাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই যে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ডিএনএ তৈরি করে। তো ডিএনএটা যদি দেখো যে ডিএনএ আসলে কি, ডিঅক্সিরাইবোজ এটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ কি বলতো, কারণ এটা হচ্ছে আমাদের ডিএনএ তৈরি করে। তো ডিঅক্সিরাইবোজ আরেকটি গুরুত্বপূর্ণ সুগার, পেন্টোজ সুগার। তাহলে প্রথমে হচ্ছে ডিঅক্সিরাইবোজ একটা পেন্টোজ সুগার। তাহলে কয়টা কার্বন থাকে বলতো, 5টা কার্বন থাকে। এখন এই যে ছেলেটা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, ওই ছেলেটা এসএসসি লেভেলে আমরা দেখলাম একটা ভিডিওতে, ও পড়াচ্ছে যে ডিঅক্সিরাইবোজে মানে ডিএনএ তে কার্বন থাকে 4টা। এটা দেখে তো আমার মাথায় হাত, আল্লাহ বলে কি, আমি কি এতদিন ভুল বললাম নাকি? হ্যাঁ, তো দেখো, মানে ধরো তোমার যখন ডিপ নলেজ থাকবে একটা বিষয়, তখন তুমি চমৎকার করে পড়াতে পারবা, বা তুমি চমৎকার করে লেকচার দিতে পারবা। মানে এটা আসলে মানে চমৎকার করে লেকচার দেওয়া হচ্ছে আলাদা কোয়ালিটি। মানুষের মনোযোগ কিভাবে ধরে রাখবা, মানুষ তোমার কথা শুনবে কিনা, এটা হচ্ছে আলাদা কোয়ালিটি। তুমি ভালো জানলেও ভালো পড়াতে পারবে না, বা ভালো লেকচার দিতে পারবে না, এটা হচ্ছে আলাদা ব্যাপার। ওই ছেলেটার প্রেজেন্টেশন খুবই ভালো, খুবই চমৎকার করে পড়াচ্ছে, কিন্তু সে ভুল পড়াচ্ছে। এই জন্য চমৎকার একটা কথা হচ্ছে, হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স। বুঝতে পারছো? সে বলছে যে ডিএনএ তে কয়টা কার্বন থাকে, 4টা কার্বন থাকে, এবং সে বলছে 4 কার্বন বিশিষ্ট পেন্টোজ না, সে বলতেছে 4 কার্বন বিশিষ্ট নাইট্রোজেনাস বেস। বুঝতে পারছো? তো দেখো, অনেক বড় ভুল, দিস ইজ গ্রোস মিস্টেক। এগুলো কি গ্রোস মিস্টেক? তো আমরা যারা তোমাদের সামনে লেকচার দিচ্ছি বা পড়াচ্ছি, আমরা আসলে খুবই ব্যস্ত থাকি, আমরা এখানে এই যে তোমাদের 1 ঘন্টা লেকচার দিতে আসলে আমাদের কি হয়, অনেক ব্যাপারগুলোকে মেনটেন করে আসতে হয়। বুঝতে পারছো? তো আসলে ওদের আমাদের তো সময় নেই যে তোমাদের এসএসসি লেভেলের জন্য পড়ানো বা এসএসসি লেভেলের জন্য লেকচার রেডি করে দেওয়া। বুঝতে পারছো? তো এটা ধরো মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তাররা করতে চায় না, ওটা এত সহজ যে সুন্দর করে পড়াবে। হ্যাঁ, কিন্তু দেখো, ভুল আসলে পড়ানোটা খারাপ, তাই না? মানে শিখাও, তুমি যদি শিখাও, 2-1টা ভুল হতে পারে, বাট ভুল শেখানোটা খুবই খারাপ কাজ, ভুল শেখানো যাবে না। ওকে, এখন আসো, এই যে ডিঅক্সিরাইবোজ, তার মানে তোমরা আবার বলো না 5 কার্বন, হ্যাঁ, এটা কয়টা কার্বন থাকবে, 5টা কার্বন থাকবে। বুঝতে পারছো? কিন্তু দেখো, কার্বন থাকবে 5টা, কিন্তু অক্সিজেন থাকবে 4টা। কয়টা? অক্সিজেন থাকবে 4টা। অক্সিজেন, তাহলে এর আণবিক সংকেত এটা, এবং এর অ্যালডিহাইড গ্রুপ এবং থাকা একে ডিঅক্সি আল্ডোপেন্টোজ বলে। ভেরি গুড। এখন কথা হচ্ছে, এখানে কয় নাম্বার কার্বনে আসলে অক্সিজেন থাকে না, এটা মাঝে মাঝে পরীক্ষা আছে। এখানে 2 নাম্বার কার্বনে কি থাকে না, অক্সিজেন থাকে না। এটা মনে রাখতে হবে যে ওএইচ এর পরিবর্তে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে? তাহলে ডিঅক্সি মানে কি, এই যে ডিঅক্সি কথাটাই হচ্ছে ডিলেট অক্সিজেন। কি বলতো, ডিলেট অক্সিজেন। ডিঅক্সি নামটাই হচ্ছে এই জন্য যে এর মধ্যে কি নাই, অক্সিজেন একটা কমে গেছে। বুঝতে পারছো? উইদাউট অক্সিজেন। ওকে, তাহলে 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নাই, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে এবার যদি তোমরা আরেকটু নিচে আসো, তাহলে ডিঅক্সিরাইবোজ এর কাজ কি বলতো? ডিঅক্সির কাজ কি? ডিঅক্সির কাজ হচ্ছে কি, ডিঅক্সিরাইবোজের কাজ হচ্ছে কি, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড গঠনের অংশ হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা একটু জানো তোমরা। এখন আসো, আমরা পড়বো সেটা হচ্ছে রাইবুলোস। কি বলতো? রাইবুলোস। তো রাইবুলোস সম্পর্কে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই, শুধু মনে রাখবা ভাই এটা একটা পেন্টোজ মনোস্যাকারাইড। ক্লিয়ার? এখান থেকে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। তবে একটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুমি মনে রাখতে পারো, যে
এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাইবুলোজ তৈরি হয়, রাইবুলোজ 1,5 ডাইফসফেট। বুঝতে পারছো? এটা আমি প্রত্যেকবার পড়াই, খুবই চমৎকার করে পড়াই, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। একবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসলো না। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে সালোক সংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হিসেবে কাজ করে। তাহলে রাইবোজোমের একটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা কি? এই যে কার্বন ডাইঅক্সাইডকে কি করতেছে? গ্রহণ করতেছে। এই যে গাছ কি করে, আমাদের যেটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, ওই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। সেই গ্রাহক হচ্ছে এই রাইবোলোজ 1,5 বাইফসফেট। এই ডাইফসফেটকে আমরা বাইফসফেট বলি। এই বাইফসফেট কি করে? এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। বুঝতে পারছো? তাহলে রাইবোলোজের গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটাই, সেটা হচ্ছে ফটোসিনথেসিস প্রসেসে রাইবোলোজ 1,5 ডাইফসফেট অথবা বাইফসফেট কার্বন ডাইঅক্সাইডের মানে গ্রাহক হিসেবে কাজ করে। বুঝতে পারছো? এখন আমরা যদি একটু এখানে আসি, যে এই যে রাইবোজ, দেখো এই যে রাইবোজ, এই যে রাইবোজ এবং এই যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, এই দুটোর মধ্যে যদি পার্থক্য করো, তাহলে এই পার্থক্যটা তোমাদের মাঝে মাঝে খ নাম্বার কোশ্চেনে আসে। বুঝতে পারছো? ওই যে সৃজনশীলে। তো এখন দেখো এর পার্থক্য কি? একটা হচ্ছে, এটা হচ্ছে আরএনএ এর অপরিহার্য উপাদান, ডিঅক্সি হচ্ছে ডিএনএ উপাদান। এই সেলের সাথে বিক্রিয়া করে এরা ফারফিউরাল তৈরি করে, অ্যাসিড তৈরি করে, আর এই সেলের সাথে বিক্রিয়া করে এরা লেভুলেনিক অ্যাসিড তৈরি করে। এটা মনে রাখতে হবে। অক্সিজেনেশন পরমাণু, এরা 5টি অক্সিজেন পরমাণু থাকে, কিন্তু এখানে আবার কি থাকে? 4টা অক্সিজেন পরমাণু থাকে। আমার মনে হয় ওই ছেলেটা মনে হয় কোথাও শুনেছে যে 4টা অক্সিজেন পরমাণু থাকে, কিন্তু ও ভুলে গেছে। ও অক্সিজেনের জায়গায় কি বলে ফেলছে? কার্বন বলে ফেলছে। বুঝতে পারছো? এখন ধরো সস্তার আসলে কি অবস্থা? বুঝতে পারছো? সস্তার কি অবস্থা? এখন ইউটিউবে মানুষ ফ্রি ক্লাস পাইছে, এখন সেটা কোয়ালিটিফুল হোক আর কোয়ালিটিফুল না হোক, সে সেটা করে ফেলতেছে। এখন এই যে চ্যাপ্টারটা আমরা তোমাদের পড়াচ্ছি সেল কেমিস্ট্রি, এইটার উপর লেকচার আমি যদি পড়াই, তাহলে আমাকে এটা 5 ঘন্টার লেকচার দিতে হবে। বুঝতে পারছো? 5 ঘন্টার কমে আমি এটাকে কি করতে পারবো না, শেষ করতে পারবো না। কারণ আমি চাই যে স্টুডেন্টরা এটা একদম প্রপারলি বুঝুক, শুধু বুঝুক না, এটাকে একটু মনে রাখা, বিষয়টা মনে রাখুক, এবং এটা পরীক্ষার হলে ওই এমসিকিউ বা সিকিউ ও যেন একদম সঠিকটা লিখে আসতে পারে এবং সঠিকটা দাগিয়ে আসতে পারে, যদি ভুলেও যায় কোনো ক্রমে। বুঝতে পারছো? এখন ধরো এটার উপর যদি তুমি এই পুরো সেল কেমিস্ট্রির উপর তুমি যদি এখন বলো যে ভাই আমি অন শর্ট ক্লাস করব, যে কি ভাই আমি করবো 1 ঘন্টায় পুরো অধ্যায়, একদম সুন্দর করে একটা থাম্বনেল বানাচ্ছে কি, যে কি 1 ঘন্টায় সেল কেমিস্ট্রি সব শেষ। এখন স্টুডেন্টরা তো গান্ডু, স্টুডেন্টরা কি করবে? ওই ক্লাসটা করতে যাবে। বুঝতে পারছো? তুমি কিন্তু এই যে 5 ঘন্টার এই পুরো ইয়ার উপর 5 ঘন্টার লেকচারটা তুমি কি করবে না, করতে যাবে না। বুঝতে পারছো? তো তুমি ওটা করতে যাবা, এবং তখন তো তোমাকে একটু ভুলভাল শেখাবি। তো ভুলভাল শিখলে দোষ কি বলো? ভুলভাল শেখো, জীবনে ভুলও করার দরকার আছে, তাই না বলো? ভুলও এক সময় কি হয়ে যেতে পারে, ভুলও হয়ে যেতে পারে, তাই না বলো? তো দেখো তুমি যদি এখন মনে করো যে ভাই আমাকে যে ওয়ান শর্ট ক্লাস দিতে হবে, যে কি করতে হবে, ওয়ান শর্ট ক্লাস দিয়ে কি পুরো অধ্যায় শেষ করে দিতে হবে, তাহলে আমার একটা অধ্যায়ের উপর একটা না 5 ঘন্টা লেকচার দিতে হবে। বুঝতে পারছো? তো আমি কখনোই ওয়ান শর্ট ক্লাস পছন্দ করি না, এবং আমি দিতেও পারি না। আমার পড়াটাই হচ্ছে তোমাকে একদম ধরে ধরে প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে পড়াইতে হবে। তো তুমি যদি এখন মনে করো যে আমি ওয়ান শর্ট ক্লাস করব এবং কি করব, ওয়ান শর্ট ক্লাস করে আমি মেডিকেলে চান্স পাবো, পাবা না। ওয়ান শর্ট ক্লাস করে বুয়েটে চান্স পাবো, পাবা না। তোমাকে বললাম তুমি পাবা না। তোমাকে প্রত্যেকটা ইনফরমেশন ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। বুঝতে পারছো? কারণ এই পুরো চ্যাপ্টারের উপর 5 ঘন্টার ক্লাস তুমি এখন 1 ঘন্টায় শেষ করতে পারবে নাকি? আজব, তোমাকে বুঝতে হবে তো পড়াগুলা। আচ্ছা, এখন আসো এরা কি করে? এরা 2 নাম্বার কার্বনে ওএইচ গ্রুপ থাকে, কিন্তু 2 নাম্বার কার্বনে কিন্তু একটা অক্সিজেন আউট হয়ে যায়, এখানে শুধুমাত্র হাইড্রোজেন থাকে। এবং অবশ্য এরা নিউক্লিওটাইড এবং শর্করা তৈরিতে পার্টিসিপেট করে, এরা ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। হেক্সোস, এই হেক্সোসের নাম তোমরা সবাই জানো, যে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলছি হেক্সোস। কি? গ্লুকোজ আর ম্যানোস, ঠিক আছে, আর গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ, ম্যানোস আর গ্যালাক্টোজ। এইটা পড়ানো হয় না, এটা সবার মনে থাকে যে আসলে 6 কার্বন বিশিষ্ট হেক্সোস গুলো কোনগুলা, যে গ্লুকোজ, ম্যানোস আর গ্যালাক্টোজ। আবার ফ্রুক্টোজ কি, ফ্রুক্টোজ কোথায়? ফ্রুক্টোজ লেখো, হ্যাঁ ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে কিটোস, হ্যাঁ ফ্রুক্টোজ কি, কিটোস। এখন আমরা একটু গ্লুকোজ নিয়ে পড়াশোনা করবো। কথা বলতো কি গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ নিয়ে একটু পড়াশোনা করবো। গ্লুকোজ আবার কি জিনিস? গ্লুকোজ খুবই চমৎকার একটা জিনিস। গ্লুকোজ কি দেখবা, আমাদের ব্রেনের মেইন ফুড হচ্ছে গ্লুকোজ।
আমাদের শরীরের মেইন এনার্জি হচ্ছে গ্লুকোজ। আমরা যে ধরো এই যে ধরো আমরা আমাদের ক্ষুধা লাগে, কখন ক্ষুধা লাগে জানো? যখন আমাদের বডিতে গ্লুকোজ লেভেল কমে যায় তখন আমাদের ক্ষুধা লাগে, তখন আমাদের হাঙ্গার সেন্টার স্টিমুলেটেড হয়, তখন আমাদের ক্ষুধা লাগে, বুঝছো? তার মানে আমাদের ব্রেনের মেইন ফুডই কি? গ্লুকোজ। তো গ্লুকোজ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ধরো এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা বেড়ে গেলেও সমস্যা বডিতে, কমে গেলেও সমস্যা। বেড়ে গেলে ডায়াবেটিস হবে, কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া হবে। ধরো তুমি কি করছো, তুমি অনেক মোটা হয়ে গেছো, তো তুমি কি করছো, বলছো আমি আজ থেকে রাতের বেলা করে খাবো না। তো তুমি কিছুই খাও নাই, না খেয়ে শুয়ে আছো, সকালবেলা উঠতে গিয়ে থাপাস করে পড়ে গেছো, কি করছো? সাডেন ফল, থাপাস করে পড়ে গেছো। তোমার আসলে কি হয়েছে জানো? তোমার বডিতে গ্লুকোজ লেভেল কমে গেছে। এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। তো এই যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে এবং তুমি ঠাপাস করে পড়ে যাচ্ছ, তার মানে দেখো তো বডিতে গ্লুকোজ লেভেল কমে গেলেও সমস্যা, আবার বেড়ে গেলে তো ডায়াবেটিস হয়ে গেল। আর ডায়াবেটিস হলে তো শেষ। ডায়াবেটিস খুবই খারাপ একটা রোগ, মারাত্মক খারাপ একটা রোগ, হোল সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়, বুঝতে পারছো? ডায়াবেটিস খুবই খারাপ একটা রোগ। এখন আসলে এই গ্লুকোজ, গ্লুকোজ নিয়ে যদি আমরা একটা পড়াশোনা করি, যে গ্লুকোজ বা ডেক্সট্রোজ একটি উল্লেখযোগ্য মনোস্যাকারাইড। ভেরি গুড। উদ্ভিদে কোষ দ্রবণীয় অবস্থায় পাওয়া যায়। আণবিক সংকেত এইটা আমরা জানি। এটার ভরও জানবা, এটার ভর কিন্তু 180, এটা ভর জানবা একদম ডাইরেক্ট। পরীক্ষা হলে যে এটা মুখস্থ করার হিসাব করার দরকার নেই। এবং গ্লুকোজ একটা রিডিউসিং সুগার। কেন রিডিউসিং সুগার? আমরা তোমাকে আগেই বলছি যে অল দ্য মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার, এটা আমরা বলেছি। এক্সেপ্ট কি? এক্সেপ্ট কিন্তু কি? সুক্রোজ। তো এই যে গ্লুকোজ, পাকা ফল মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। এখন এই পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ থাকে 15 থেকে 30 ভাগ। একে অনেক সময় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়। ঠিক আছে? উদ্ভিদের গ্লুকোজ সঞ্চিত পদার্থ হিসাবে থাকে। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে, শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ। বুঝতে পারছো? শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ। মানে গ্লুকোজ ভেঙেই আমাদের জীবনে শক্তি উৎপন্ন হয়। আমাদের শ্বসনের প্রধান উপাদান হচ্ছে গ্লুকোজ। এখন দেখো আমরা যদি একটু পড়তে চাই এটা, যে দেখো গ্লুকোজ যদি আমরা দেখি, দেখো গ্লুকোজ জি দিয়ে কিনা বলো, গ্লুকোজ জি ফর গ্লুকোজ। ভেরি গুড। তো জি থেকে মনে রাখবে গ্রেপ। হ্যাঁ, গ্রেপ মানে কি বলতো? গ্রেপ মানে হচ্ছে আঙ্গুর। তাহলে গ্রেপ সুগার, গ্লুকোজকে আমরা কি বলি বলতো? গ্রেপ সুগার বলি। এখন এই আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত পার্সেন্ট থাকে? 12 থেকে 30% থাকে। এটাও তোমাকে মনে রাখতে হবে। এবং শ্বসনের প্রাথমিক পদার্থ কি? গ্লুকোজ। এইটাও তোমাকে মনে রাখতে হবে। এবার আসো, গ্লুকোজ কিভাবে তৈরি করা হয় ওই কথাটা বাদ। কথা হচ্ছে গ্লুকোজের বৈশিষ্ট্য ব্যবহার কি? গ্লুকোজের আসলে কি কি ব্যবহার আছে? দেখবা যেখানেই রুগী আছে সেখানেই গ্লুকোজ আছে, তাই না বলো? দেখো, তার মানে রুগীর পথ্য হিসাবে গ্লুকোজ ব্যবহার করা হয়, তাই না? বা ইনস্ট্যান্ট তুমি শক্তি পাচ্ছ একটা গ্লুকোজ খাইলে, গ্লুকোজ যেহেতু ব্রেনের মেইন ফুড। এবার আসো, এটি রুগীকে দ্রুত শক্তি যোগায়, তাই না? যেহেতু একটা কার্বোহাইড্রেট, যেহেতু এটা কার্বোহাইড্রেট এই জন্য কি এটা শক্তি যোগায়। দেখবা যে ডেক্সট্রোজ পাওয়া যায় না বাজারে, দেখবা মেসি একদম এরকম করে দৌড়াচ্ছে, মেসি দৌড়াচ্ছে একটা মানে ছবি তো আছে না, মানে ও ডেক্সট্রোজ খেয়ে ইনস্ট্যান্ট দৌড়াচ্ছে। তার মানে শুক্র মানে গ্লুকোজ আসলে ইনস্ট্যান্ট শক্তি দেয়, কি দেয়? ইনস্ট্যান্ট শক্তি দেয়। এবং বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। তারপরে দেখো, ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। এখন আসো, আমাকে আগে বলো যে এই যে আমরা যেটা পড়তেছি এটা কি গ্লুকোজ? গ্লুকোজ আগে কি? গ্লুকোজ একটা শর্করা কিনা বলো? গ্লুকোজ একটা শর্করা কিনা বলো, আমাকে বলো। গ্লুকোজ শর্করা? ওকে, শর্করা। তাহলে মনে রাখবা শর্করা কি দিবে? শক্তি দিবে। ভেরি গুড। তারপরে কি করবে? সংরক্ষণে, কি সংরক্ষণে? ফল সংরক্ষণে ব্যবহার করা হবে। ক দিয়ে মনে রাখবা কি বলতো? ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ঔষধ শিল্পে গ্লুকোজ ব্যবহার করা হবে। ব্যাপারটা বুঝতেছ? গ্লুকোজ একটা শর্করা। ভেরি গুড। তাহলে স দিয়ে শক্তি দিবে, ক দিয়ে স দিয়ে সংরক্ষণে, ফল সংরক্ষণে ব্যবহার করা হবে, ক দিয়ে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ব্যবহার করা হবে। সহজ, সহজভাবে চিন্তা করো, মনে রাখতে হবে এগুলা। এখন যদি তুমি আরো একটু এই দিকে যাও, এই যে নিচে আসো, তাহলে তুমি দেখবা আরো চমৎকার চমৎকার বৈশিষ্ট্য আছে। সেগুলো কি? দেখো, ভিটামিন সি তৈরিতে, এই যে ভিটামিন সি তৈরিতে গ্লুকোজের ব্যবহার আছে। তারপরে সরবিটল তৈরিতে গ্লুকোজের ব্যবহার আছে। তারপরে গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা কি বলছি বলতো? গ্লুকোজ কিন্তু একটা শর্করা।
গ্লুকোজ কিন্তু একটা শর্করা। তাহলে দেখো স দিয়ে মনে রাখবা কি, এই যে আমরা কিন্তু বলছি মাঝে মাঝে আমরা এই শর্করা মনে রাখবো। এই শর্করা কেন মনে রাখবো বলতো? আমরা বন্ধুরা বলেছি যে আমরা ভুল করব এবং ভুলটাকে এক সময় ফুল বানিয়ে ফেলবো। বুঝতে পেরেছ? তো আমরা ভুল বানান করব, কিন্তু ভুলটাকে এক সময় আমরা ফুল বলে ফেলবো। তাহলে দেখো এটা কিন্তু সি দিয়ে, স দিয়ে মনে রাখবা ভিটামিন সি তৈরি হয়, স দিয়ে মনে রাখবা গ্লুকোজ সরবিটল তৈরিতে ব্যবহার করা হয়, এবং ক দিয়ে মনে রাখবা কার্বোহাইড্রেট মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় আসলে গ্লুকোজ। বুঝতে পারছো? এখন তাহলে তোমরা যদি এখানে আসো, তাহলে আমরা কিন্তু মনে রাখলাম শর্করা। দেখো আমরা কিন্তু এই দেখো এটার মধ্যেই আছি এখন পর্যন্ত, খালি শুধুমাত্র শর্করার মধ্যে আছি। নাম থেকেই আমরা সমস্ত বৈশিষ্ট্যগুলো মনে রাখছি এবং সমস্ত ব্যাপারগুলো, ফাংশনগুলো কিন্তু মনে রাখছি। তোমরা কিন্তু একটু চিন্তা করো যে এটা কি কি ব্যবহার হচ্ছে। দেখো ভিটামিন সি তৈরিতে ব্যবহার করা হয়, সরবিটল তৈরিতে ব্যবহার করা হয়, এবং কার্বোহাইড্রেট বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখন এখানে এই যে এই ট্রিক্সটা আমরা ইউজ করছি, যে এই গল্পটা এখানে আছে, এটা আসলে কি লাভ জানো? এটার লাভ হচ্ছে তুমি যখন এমসিকিউ পড়তে যাবা বা এমসিকিউ কারেক্ট করতে যাবা বা এমসিকিউ বেসড কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করবা, তখন তোমার এমসিকিউ এর 4টা অপশন দেখলেই তোমার মনে হবে যে কোন অপশনটা কারেক্ট হবে। বুঝতে পারছো? এটা তুমি কি করতে পারবা? কারেক্ট করে চলে আসতে পারবা। এই জন্যই আমরা তোমাদেরকে একটু ট্রিক্স শেখাই দিচ্ছি, যাতে তুমি কি করতে পারো, মনে রাখতে পারো। কারণ তোমাদের বইয়ে এত ইনফরমেশন আছে, এত ইনফরমেশন আছে যে এত কিছু মুখস্থ করা কঠিন। তুমি একদম হাফেজের মতো মুখস্থ করতে পারবে না। একটু ট্রিক্স ইউজ করে, একটু গল্প ইউজ করে তোমাকে এগুলো কি করতে হবে, পড়তে হবে, যাতে এটা কি হয়, মাথার ভিতর গেঁথে যায়। এখন যদি তোমরা এইদিকে আসো, যে গ্লুকোজের রিং স্ট্রাকচার আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ, তার আগে যদি তোমরা এইখানে আসো, আগে গ্লুকোজের স্ট্রাকচারটা দেখো, সরল স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার। চেইন স্ট্রাকচারটা দেখো, তা গ্লুকোজের কয়টা কার্বন আছে ভাই? গ্লুকোজের 6টা কার্বন। দেখো গ্লুকোজের কয়টা কার্বন? 6টা কার্বন। তাহলে আগে এই যে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন দিলা। ভেরি গুড। তো এই যে 6টা কার্বন দিলা, তাহলে প্রথমে 6টা কার্বন দিলে দেখো, তাহলে অ্যালডিহাইড, যেহেতু প্রথমে অ্যালডিহাইড থাকবে, এক পাশে হাইড্রোজেন, এক পাশে ওএইচ, তারপরে ওএইচ, এইচ, এইচ, ওএইচ, এইভাবে দিলা। বুঝতে পারছো? শেষে আসবে আবার এটা আসবে। এখন 5 নাম্বার কার্বনে যার ওএইচ ডান পাশে রাখবা, যার ওএইচ কি রাখবা, 5 নাম্বার কার্বনে যার ওএইচ কো রাখবে, ডান পাশে রাখবা, তাকে আমরা বলবো ডি গ্লুকোজ। আর 5 নাম্বার কার্বনে যার ওএইচ বাম পাশে রাখবা, তাকে আমরা বলবো এল গ্লুকোজ। বুঝতে পারছো? তোমরা যখন সমানতা নিয়ে পড়াশোনা করবা, আইসোমারিজম নিয়ে যখন পড়াশোনা করবা, তখন তোমরা এই বিষয়ে বিস্তারিত জানবা, যে এটা আসলে কেন হচ্ছে, এইটা নিয়ে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? এখন তাহলে তোমরা এইভাবে কি করবা, প্রথমে এই যে এটা সহজ, কিন্তু এটা রিং স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার আঁকানো কিন্তু সহজ। যে কি রে ভাই, যে এটা কিন্তু আঁকানো সহজ, যে এই যে পুরো 6টা আঁকাবা, যে দেখে এই পাশে হাইড্রোজেন, এই পাশে ওএইচ, এই পাশে ওএইচ দিলে, এই পাশে হাইড্রোজেন, সুন্দর করে দিলা, এবং 5 নাম্বার কার্বনের ওএইচ কোন পাশে দিবা সেটার উপর ডিপেন্ড করে ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। ডান পাশে দিলে ডি, বাম পাশে দিলে এল, এল মানে লেফট, সহজ হিসাব। এখন যেটা তোমাদের ঝামেলা হয় সেটা হচ্ছে রিং স্ট্রাকচার। তো রিং স্ট্রাকচার পড়ার আগে আমরা একটু এইখানে আসি। এইখানে আসার আগে এইখানে যদি দেখো যে গ্লুকোজের রিং স্ট্রাকচার কি বলতো, গ্লুকোজের রিং স্ট্রাকচার এখানে যদি আমরা একটু পড়ি, কি বলছে দেখো, দেখো একটু বই পড়া শেখো যে কি বলছে। যে গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন কাছাকাছি এলে এদের মধ্যে একটি অক্সিজেন সেতু তৈরি হয়। বুঝতে পারছো? এর ফলে 1 নং কার্বনে ওএইচ গ্রুপ সৃষ্টি হয়। কি হয়? ওএইচ গ্রুপ সৃষ্টি হয়। ভেরি গুড। হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়। এই নতুন সৃষ্ট হাইড্রক্সিল গ্রুপ 1 নম্বর কার্বনের আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। ওই হাইড্রক্সি গ্রুপের আলফা এবং বিটা অবস্থানের কারণে গ্লুকোজের ভৌত এবং রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে। এটাও তো সমান, এটা তোমরা জানো। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটু আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ তোমাদের পড়াই, তাহলে এইভাবে চিন্তা করো। তো প্রথমে কি করবে, যে এই যে 1 নম্বর কার্বন, এটা যখন 5 নম্বর কার্বনে কি করবে, এই যে 5 নম্বর কার্বনের কাছাকাছি আসবে, কি আসবে, কাছাকাছি আসবে, তখন এদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হবে। কি তৈরি হবে? অক্সিজেন সেতু। ঠিক আছে? এবং এই 1 নম্বর কার্বনে এই হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হবে, তাহলে 1 নম্বর কার্বনে একটি হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হবে। ওকে, এই নতুন যে হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হবে, এটা 1 নম্বর কার্বনে আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে, মানে উপরে নিচে থাকলে আলফা, উপরে থাকলে বিটা। বুঝতে পারছো? তাহলে আমরা যদি তোমাদেরকে এখন এই রিং স্ট্রাকচার একটু পড়াই, তাহলে এখানে আসো, ব্যাপারটা চিন্তা করো কি বলছে আসলে, কাহিনী কি। এই যে এখানে দেখো, এই ছবিটা দেখো,
প্রথমে দেখো এটাকে যদি একটু মনে করো, একটু ভাঁজ করো, তো একটু ভাঁজ করো এটাকে, একটু মনের কল্পনার জগতে হারিয়ে গিয়ে এটাকে একটু ভাঁজের দিকে নিয়ে যেত। মনে করো এটা আস্তে আস্তে কাছে আসছে, কি আসছে, কাছে আসছে। তাহলে OH আর CHO এরা এখানে জয়েন্ট হয়ে এই যে দেখো 1 নাম্বার কার্বনে এখানে একটা তৈরি করবে OH। হ্যাঁ, এই যে OH তৈরি হয়ে মানে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা বন্ড, এই যে অক্সিজেন সেতু তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে বলতো, অক্সিজেন একটা সেতু তৈরি হয়েছে, বুঝতে পারছো? তো এই যে অক্সিজেন সেতু, দেখো এখানে কি দেবা, কার্বন দিবা, এখানে দেখবা 5টা কার্বন লিখলা। প্রথমে কি করবা, 5টা কার্বন দিবা, আর উপরে দিবা একটা কার্বন, বুঝতে পারছো, 6 নাম্বার কার্বন। তাহলে দেখো এই যে 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বন, দেখো এই বন্ধনটা কার মধ্যে হবে, 1 নাম্বার যে 1 নাম্বার কার্বন, এই দেখো 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনের মধ্যে হবে। 6 নাম্বার কার্বন কিন্তু দূরে গেল। ওকে, ভেরি গুড। এই যে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনে দেখো কি আছে, এইচ আছে, ওএইচ আছে, ঠিক আছে। এখন আসো এই যে, আর এখানে কি আছে, এখানেও আছে, দেখো এই যে এখানে সিএইচও আছে। এখন এই জায়গায় দেখো একটা অক্সিজেন সেতু ফর্মেশন হচ্ছে। এখন এখানে দেখো তো ওএইচটা কোথায় আছে, নিচে আছে না? তো নিচে থাকলে এটা বলে আলফা, আর উপরে থাকলে সেটাকে আমরা বলি বিটা, বুঝতে পারছো? তাহলে আলফা ডি গ্লুকোজ আর এটা কি বিটা ডি গ্লুকোজ। ব্যাপারটা হচ্ছে এইভাবে মনে রাখবা যে আলফা, এই আলফাটাকে তুমি একটু আলপা মনে রাখবা, কি মনে রাখবা, আলপা। আলফাটাকে মনে রাখবা আলপা। তার মানে ওএইচ গ্রুপ পায়ে থাকলে, পা মানে কি নিচে থাকলে, সেটাকে আমরা বলবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আর বাপ, বি থেকে মনে রাখবা কি বাপ, বুঝতে পারছো? তো বাপের বি, তো বাপ তো সবসময় কি থাকবে, উপরে থাকবে, তাই জন্য বিটা হাইড্রক্সি। তাহলে বিটা ডি গ্লুকোজটা কি থাকবে, হাইড্রক্সি গ্রুপটা উপরে থাকবে, এবং আলফা ডি গ্লুকোজের হাইড্রক্সি গ্রুপটা নিচে থাকবে, বুঝতে পারছো? আর এই রিং স্ট্রাকচারটা আঁকানো খুবই চমৎকার, সহজ। প্রথমে এরকম করে একটা রিং বানিয়ে নিবা, নিয়ে করবা এই যে 5 নাম্বার কার্বনে হাইড্রোজেন দিলা, যেখানে হাইড্রোজেন দিবা তার নিচে দিবা OH, যেখানে OH দিবা তার নিচে আবার দিবা হাইড্রোজেন, বুঝতে পারছো? যেখানে হাইড্রোজেন দিবা তারপরে দিবা OH, আবার যেখানে OH দিবা তার উপরে দিবা কি হাইড্রোজেন, বুঝতে পারছো? তাহলে যেখানে OH, আবার এখানে OH দিলা, এখানে হাইড্রোজেন দিলা, বুঝছো? মানে এখানে 5 নাম্বার কার্বন থেকে শুরু করবা, H দিলে তার নিচে OH, দেখো H OH, আবার OH এর নিচে H, বুঝছো? আবার দেখো যেখানে OH তাহলে এই পাশে হবে H, আর এখানে H দিলে এইখানে হবে OH, বুঝতে পারছো? আর এই জায়গায় শুধু চেঞ্জ হবে, এখানে উপরে OH দিলে সেটা হবে বিটা হাইড্রক্সি, নিচে OH দিলে সেটা হবে কি আলফা, সরি আলফা ডি, বুঝা গেছে কি? এখন আসো এই যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ এর মধ্যে আবার কি আছে, পার্থক্য আছে। যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ এটা আবার কি জিনিস, এইবার যদি দেখো এই যে ডি গ্লুকোজ, এই যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ, দেখো গ্লুকোজের 5 নম্বর কার্বনের সংযুক্ত OH মূলক ডান দিকে থাকলে তাকে বলা হয় ডি গ্লুকোজ। আমরা বলছি যে ডান দিকে থাকলে সেটা ডি গ্লুকোজ বলা হয়। এখন এখন এদিকে দেখো, আর বাম দিকে থাকলে তাকে OH, ডান দিকে বাম দিকে থাকলে এল গ্লুকোজ বলতেছো। ডি গ্লুকোজকে আমরা বলছি ডেক্সট্রো রোটেটরি, মানে ডান দিকে ঘুরবে। এল গ্লুকোজকে আমরা বলছি লেব্রো রোটেটরি, বাম দিকে ঘুরবে। এই যে আমরা তোমাদেরকে বলছি যে এটা তোমরা কোথায় পড়বা, এটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে আইসোবারিজম নামে একটা চ্যাপ্টার পার্ট আছে, সমানতা, তোমরা ওখানে পড়বা, আলোক শক্তি সমানতা ওখানে পড়বা, বুঝতে পারছো? এখন এখানে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে যে উদ্ভিদে সব সময় ডি গ্লুকোজ থাকে। কি গ্লুকোজ থাকে, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। এইটা যেটা পড়বা এভাবে মনে রাখবা যে উদ্ভিদ, দেখো উদ্ভিদে যদি বাংলিশ লেখো উদ্ভিদ, তাহলে উদ্ভিদের শেষে একটা ডি আছে কিনা বলো, ডি থেকে মনে রাখবা উদ্ভিদে থাকে ডি গ্লুকোজ, বুঝতে পারছো? দেখো ইনফরমেশন কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা সর্বশেষ যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রুক্টোজ। কি শিখবো, ফ্রুক্টোজ। দেখো ফ্রুক্টোজও কিন্তু 6 কার্বন বিশিষ্ট, কি বলতো 6 কার্বন বিশিষ্ট। ফ্রুক্টোজও কয় কার্বন বিশিষ্ট, ফ্রুক্টোজও কিন্তু 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ। তাহলে দেখো গ্লুকোজের ন্যায় ফ্রুক্টোজও 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এর আণবিক সংকেত গ্লুকোজের মতোই এটি একটি রিডিউসিং সুগার এবং বিজারণক্ষম শর্করা। আমরা বলেছি যে অল দ্য মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। ওকে, এখন আমরা যদি বলি যে এর গঠনে কিছুটা কিটো গ্রুপ থাকে, এর কিটোন গ্রুপ থাকে, তাই একে কিটো হেক্সোজ বলা হয়। এবং অধিকাংশ মিষ্টি ফলে এবং মধুতে কি থাকে, ফ্রুক্টোজ থাকে। এই জন্য আমরা একে বলতেছি ফ্রুট সুগার, তাহলে বা ফলের চিনি। তাহলে দেখো নাম ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ ফ দিয়ে, তাহলে ফ দিয়ে মনে রাখবে ফলের চিনি বা ফ্রুট সুগার বলা হয়। ওকে, এটা মনে রাখলা। এবার আসো আমরা যদি এটার রিং স্ট্রাকচারও সেম, এটার রিং স্ট্রাকচারও দেখো সেম, এর রিং স্ট্রাকচারটা পড়বা, এর রিং স্ট্রাকচারটাও সেম, কিন্তু অ্যালডিহাইডের জায়গায় কি থাকবে, কিটোন থাকবে। কি থাকবে, অ্যালডিহাইডের জায়গায় কি থাকবে,
কিটোন থাকবে, অ্যালডিহাইডের জায়গায় কিটোন থাকবে, বুঝতে পারছো? আর বাকি সব কি সেম। ওকে, দেখো ওএইচ নিচে আছে এজন্য আলফা ডি ফ্রুক্টোজ, ওএইচ উপরে আছে এজন্য এটাকে আমরা বলছি বিটা ডি ফ্রুক্টোজ। এখন তোমরা যদি একটু নিচে যাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এই জিনিসটার বৈশিষ্ট্য কি, যে ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি। তো ফ্রুক্টোজের বৈশিষ্ট্য যদি আমরা একটু পড়ি, যে ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি, ফ্রুক্টোজের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যদি দেখো যে ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি, ফ্রুক্টোজ হচ্ছে সাদা বর্ণের, মানে এখানে এর বৈশিষ্ট্য আমাদের তেমন লাগবে না, এর কাজটা কি লাগবে, যে যেহেতু এটা ফলের কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় জিনিস প্রস্তুত করার জন্য ফ্রুক্টোজ ব্যবহার করা হয়, মিষ্টি। তারপরে কি করা হয়, দেখো সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে সম পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। নাথিং ইম্পর্টেন্ট, নট মাচ মোর ইম্পর্টেন্ট। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সুক্রোজ এবং গ্লুকোজ এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য যদি আমরা পড়ি, দেখো যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য পড়বো। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য দেখো যে এটি একটি অ্যালডোহেক্সোজ, কারণ এর মধ্যে কি থাকবে, অ্যালডিহাইড থাকবে, এর মধ্যে অ্যালডিহাইড থাকবে। এটা হচ্ছে কি হেক্সোজ, ভেরি গুড। এবার এটাও কি, এটা গ্রেপ শর্করা, এটা হচ্ছে ফ্রুট সুগার, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি কখনোই ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। শ্বসনের প্রাথমিক উপাদান হচ্ছে গ্লুকোজ, শ্বসনের গ্লুকোজ হতে ফ্রুক্টোজ তৈরি হয়। এটা রিং স্ট্রাকচার পাইরানোজ ধরনের, এটা রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোজ ধরনের। সহজ কথা মনে রাখবা, এই যে ফ্রুক্টোজ থেকে মনে রাখবা এটা হচ্ছে ফ্রুট সুগার, এটা হচ্ছে ফ্রুট সুগার। 2 নাম্বার মনে রাখবে এদের রিং স্ট্রাকচারটা হচ্ছে ফাইরানোস, ফ দিয়ে মনে রাখবা ফাইরানোস। তো যেটা ফাইরানোস আর গ্লুকোজেরটা হচ্ছে পাইরানোস। ক্লিয়ার? এইগুলো যদি মনে রাখতে পারো। এবার আসো ম্যানোস, ম্যানোস সম্পর্কে কিছু মনে রাখবে না। আবার আসো গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ সম্পর্কেও কিছু মনে রাখবে না। শুধু মনে রাখবা যে ম্যানোস এবং গ্যালাক্টোজ দিস আর মনোস্যাকারাইড এবং হেক্সোস মনোস্যাকারাইড। এখন যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে তোমরা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে এই জায়গায় দেখো যে এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে আপেক্ষিক মিষ্টান্নতা, হ্যাঁ, বা রিলেটিভ সুইটনেস। এই যে আপেক্ষিক মিষ্টান্নতা, এইটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পড়ার টেকনিক আছে। তো আমরা যখন তোমাদেরকে কার্বোহাইড্রেট পড়াচ্ছিলাম তখন আমরা তোমাদেরকে বলছি যে কার্বোহাইড্রেট হওয়ার জন্য 3টা কন্ডিশন কি করতে হবে, মেনটেন করতে হবে। নাম্বার 1, কার্বন হাইড্রোজেন অক্সিজেন রেশিও 1:2:1 হতে হবে। নাম্বার 2, অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকতে হবে। নাম্বার 3, পলিহাইড্রক্সি গ্রুপ থাকতে হবে। কিন্তু সুক্রোজ এ হচ্ছে সুশীল বাচ্চা, যে কি করে, যে হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যে রেশিও 1:2:1 এই নিয়মটা সে মানে না। 2 নাম্বার হচ্ছে এ রিডিউসিং সুগার নয়। 3 নাম্বার হচ্ছে এর রিলেটিভ সুইটনেসের ভ্যালু হচ্ছে 100। আমরা তোমাদের বলেছিলাম সুক্রোজ হচ্ছে ক্লাসের সেই দুষ্ট বাচ্চা যে কোনো নিয়ম নীতি মানে না, কিন্তু এর রিলেটিভ সুইটনেসের ভ্যালু কিন্তু 100, মানে পরীক্ষায় 100 পায়। দেখো এই যে সুক্রোজ, এই সুক্রোজের রিলেটিভ সুইটনেসের ভ্যালু কিন্তু 100, এটা মনে রাখলা। এবার আসো গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তো গ্লুকোজ মনে রাখবা, গ্লুকোজ হচ্ছে 74 আর ফ্রুক্টোজ হচ্ছে ডাবল 174। যদিও 173 দেওয়া আছে, কিন্তু আমরা ভুল করে মনে রাখবো। আগেই বলেছি যে ভুল এক সময় কি হয়ে যাবে, জীবনের ভুল হয়ে যাবে। তাহলে দেখো এই যে গ্লুকোজ 74 আর ফ্রুক্টোজ আমরা মনে রাখবো কি 174। এবার আসো ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে 16, আবার মল্টোজ হচ্ছে 32। দেখো ল্যাকটোজ আর মল্টোজ দুইজন কিন্তু ভাইরা ভাই, এই জন্য দেখো এই যে ল্যাকটোজ, ল্যাকটোজ যদি দেখো 16 যদি লেখো, 16তে একটা ল আছে কিনা বলো তো, 16 ল থেকে ল্যাকটোজ, ল্যাকটোজ 16 আর 16 ডাবল হচ্ছে ম্যালটোজ 32। স্যাকারিন, স্যাকারিন হচ্ছে 500। এই যে স্যাকারিন তোমরা খাও, স্যাকারিন 500, এটা মনে রাখতে হবে। আর এই যে দেখো নামটা দেখো মোনোল্যালিন, নামটাই অনেক বড়, এই জন্য আর কামটাও বড়, 200 রিলেটিভ সুইটনেসের ভ্যালু। তাহলে বুঝতে করবা কিভাবে, সুক্রোজ তো সুশীল বাচ্চা এজন্য কত পাবে, 100 পাবে। আর মনে রাখবা গ্লুকোজ 74, তাহলে ফ্রুক্টোজ হবে তার ডাবল, গ্লুকোজ আর ফ্রুক্টোজ ভাই ভাই, তাহলে গ্লুকোজ 74, ফ্রুক্টোজ হচ্ছে 174। আর ল্যাকটোজ হচ্ছে 16, ল্যাকটোজের বড় ভাই ম্যালটোজ, এ হচ্ছে 32। স্যাকারিন হচ্ছে 500 আর মোনোলেলিন নাম বড় তাই এর কামটাও বড়, 2000। ক্লিয়ার? এবার আসো আমরা যেটা বলবো সেটা হচ্ছে হেপ্টোজ। কি বলতো, হেপ্টোজ। তো হেপ্টোজ, হেপ্টোজ কয় ধরনের, 7।
এই 7 এর স থেকে মনে রাখবা, এর উদাহরণ হচ্ছে সেডোহেপ্টোস, সেডোহেপ্টোলোস। বুঝতে পারছো? এইটুকুই আমাদের আজকের পড়াশোনা থাকুক। ডাইস্যাকারাইড আমরা আগামী দিন থেকে শুরু করব, ঠিক আছে? এখন আমরা কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, দেখো তোমরা এই যে বিভিন্ন একটেক প্ল্যাটফর্মে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই যে বিভিন্ন ভুল ক্লাস বা ভুল পড়াশোনা, তো দেখো ভুল শেখা আসলে যাবে না। এখন ইউটিউব, ফেসবুক এত এত রিসোর্স আছে যে তুমি চাইলেও ভুল করতে পারবে না। বুঝতে পারছো? এখন যদি তুমি নিজে ইচ্ছে যে ভুল করো, তাহলে সেটা তোমার ইচ্ছা। বুঝতে পারছো? তো নিজে ইচ্ছে গিয়ে ভুল করা যাবে না। তোমাকে আসল কোথায় ক্লাস করতে হবে, কোন ক্লাস করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। এখন সস্তার 3 অবস্থা, যে তুমি সস্তা পেয়েছো আর ক্লাস করতে গেছো এবং ভুল শিখছো, এইটা করলে হবে না। বুঝতে পারছো? আর যারা পড়ায় তাদের উচিত যে তুমি যখন লেকচার দিতে আসছো, তো লেকচার দেওয়ার জন্য তোমার ওই লেভেলের কোয়ালিটি থাকতে হবে, ওই লেভেলের পড়াশোনা থাকতে হবে, ওই লেভেলের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে তোমার থাকা উচিত। কারণ তুমি নিজে যদি ভালো স্টুডেন্ট না হও, তুমি ভালো টিচার হবে না, তুমি ভালো করে পড়াতে পারবে না, ভালো করে লেকচার দিতে পারবে না। বুঝতে পারছো? শুধুমাত্র তুমি একটু কোনো ভিডিও দেখে এসে তুমি নিজে কি করতেছো, ভিডিও বানাচ্ছ, তাহলে আসলে এটা জাতির উপকারের চাইতে জাতির ক্ষতি বেশি হবে। বুঝতে পারছো? সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ। কতক্ষণ ক্লাস গো?